এই তো আসলাম আপনাদের চেয়ারম্যানকে দেখতে। আমাদের চেয়ারম্যানের জন্যই কি আসা হয়েছে, নাকি অন্য কোনো কারণ আছে? চেয়ারম্যান তো এখন টিভিতে, রিলসে ছাড়া তো দেখা যায় না। তা ওই আইডিটা কি ওনার বয়ফ্রেন্ডের বুঝি, যেটা থেকে রিলস পোস্ট হয়? না, বয়ফ্রেন্ড না। আমরাও খুঁজছি সে কে। সে গোপনে ভিডিও করে রিলস ছাড়ে। ও আচ্ছা, তা চেয়ারম্যান কোথায়? আসেনি এখনো, মনে হয় আজকে আসবে না। ও, সেদিন যে ভালো কাজটা করলেন আপনারা, একজন অসহায় মানুষের মেয়ের দর্শনের বিষয়টা বলছি, এজন্য আসেন, আজকে আপনাদের ট্রিট দেব। কিন্তু কেন? আসলে আমার এসব অরুচিপূর্ণ রাজনীতি ভালো লাগে না। যারা এমন ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে মারতে চাই এভাবে, কিন্তু বাবার জন্য পারি না। বাবার বন্ধু মেম্বার মাজেদ, কীভাবে কি বলবো বলেন আপনারা? এজন্য চাইতাম কেউ আসুক, শাস্তি দিক ওদেরকে। বাবাও সাপোর্ট করতো ওদেরকে, এজন্য কিছু বলতে পারতাম না। তবে সেদিন আপনাদের সবারই কাজটা দেখলাম, তাতে আমার সাহস বাড়ছে, আর আপনাদের সাথে কথা বলে সাহস একটু বাড়বে। এছাড়া আর কোনো কারণ নেই এখানে আসার। ও এই ব্যাপার, তাহলে কোন বিষয়ে? আসেন একসাথে বসি। সবাই কাশেম মামার ফুচকার দোকানে আসলো। জিসানরা 15 জন মতো হবে। রাত সবার জন্য 2 প্লেট করে ফুচকার অর্ডার করে, সাথে কোল্ড ড্রিঙ্কস। সবাই বেশ মজা করে আড্ডা দিতে দিতে খায়। রাজ কিছু সময়ের মধ্যেই ওদের সাথে মিশে যায়। আপনি থেকে তুমিতে আসে, সবাই খুশি ওদের টিমে নতুন মেম্বার্স পেয়ে। রাজের উদ্দেশ্যে রাজ এগিয়ে যাচ্ছে। রাজ সবার থেকে বিদায় নিয়ে চলে আসে। আয়াত সাহেব বসে আছে। অ্যানিমাস জিমেইলে মেসেজ করেছে তাকে। আয়াত সাহেব বলে, এনিমাস নগর হাসপাতালের যত ডকুমেন্টস আছে সেটা তুমি কবিরের কাছে পাঠিয়ে দিবা, যেন সে দেখে, আর দেখার পর নক করে আমাকে। আমি ব্ল্যাকমেল করতে চাই। কিন্তু আপনি ধরা পড়ে যাবেন আয়েশ সাহেব। দেশে অ্যানিমাসের প্রভাব বাড়ছে। যদি এমন সিক্রেট বিষয় পাবলিশ হয়, তাহলে প্রথমে আপনাকে এসে জিজ্ঞেস করা হবে এই ডেটা কোথায় পেয়েছেন। কারণ স্বরাষ্ট্র মন্ত্রী তো এমনি এমনি আপনাকে ছেড়ে দেবে না, তাই না? সে অবশ্যই কারণ বের করে। কি আয়েশ সাহেব, রাজনীতি করছেন আর বুদ্ধি কমে গেলে চলবে? আপনি হলেন তাদের অপোজিট পার্টির লোক, পার্টির কেউ না আপনি। সমস্যা আপনার হবে। আপনি কিন্তু সামনে এমপি নির্বাচন করবেন, তাই এইসব যদি আপনি লিক করেন, তাহলে আপনি মেয়র পদেও থাকতে পারবেন না, আপনাকে জেলে যেতে হবে। আর তাছাড়া আপনি ভাবছেন যদি আমি এগুলোকে ওদেরকে দেই, তাহলে তাদের অ্যানিমাসের উপর ভয় হবে, আপনার লাভ হবে না। আপনার লাভ হতে হলে অ্যানিমাসকে ইনভলভ হওয়ানো যাবে না। তাই এটা এখানে রেখে দেন, সময় বুঝে পাবলিশ করবেন। আর আপনি একটা জনগণের জন্য প্রকল্প তৈরি করেন, নিজ দায়িত্ব করবেন। টাকা তো আছে আপনার কাছে। এই প্রকল্পে আপনি প্রতি মাসে জনগণকে সীমিত টাকায় বা 70% ছাড়ে নানা প্রয়োজনীয় পণ্য, যেমন চাল, ডাল, চিনি, ছোলা, নানাবিধ পণ্য তাদের সেল করবেন। এটা করলে জনগণ আপনার কথা ভাববে, ভোট কিন্তু আপনার আসবে। অ্যানিমাসের থেকে আর কোনো রিপ্লাই আসে না। আয়াত সাহেব অ্যানিমাসের মেসেজটা আরও অনেকবার পড়ল। শেষে তিনি হাসতে থাকেন, কারণ এত সুন্দর ঠান্ডা মাথার রাজনীতির প্ল্যান সে এর আগে কখনো পায়নি। রাজনীতি যেন নতুন করে তার শিখতে হচ্ছে। তবে আসলেই অ্যানিমাস যা বলেছে সবটাই যথার্থ। লিডার হতে হলে এভাবে প্ল্যানিং করে কাজ করতে হয়। আয়াত সাহেব একদমই ইমপ্রেস হয়ে গেছে অ্যানিমাসের প্রতি। কিন্তু প্রশ্ন একটাই, কে এই অ্যানিমাস? সে কি চায়? সে কি করছে এই দেশে? সে কি এই দেশেই থাকে? তার পরিচয় বা কি? সবচাইতে বড় কথা হলো, সে কেনই বা আয়াত সাহেবকে হেল্প করছে? জেরিন বেশ স্টাইল করে নিলয়ের সাথে কথা বলছে। নিলয় কিছুটা ভ্যাবাচাকা খায়, কারণ আজ 3 সপ্তাহ হয়ে গেল জেরিন এতটা স্টাইল করে আর একদম বাধ্য মেয়ের মতো কথা বলেনি। নিলয় জেরিনকে বলে, তোমার কি কিছু হয়েছে? কি হবে টিচার? না, কিছু না। বলেন না। ম্যাথ করো। জেরিন আশাহত হয়ে আবার খাতায় অঙ্ক করতে শুরু করে। নিলয় ডিকশনারি নিয়ে পড়তে থাকে। অঙ্ক খাতা জমা দিয়ে জেরিন বসে থাকে। তখনই ওর ফোনে কল আসে। নিলয় আর চোখে জেরিনের দিকে তাকায়। জেরিন ফোনের দিকে তাকিয়ে আসে। ওর ফোনটা ড্রেসিং টেবিলে রাখা। বেজে চলেছে। কিছু সময় বাজার পর কেটে যায়। জেরিনের একটা অঙ্কে সামান্য ভুল হয়। নিলয় বোঝাতে যাবে, তখনই আবার ফোন বেজে ওঠে। নিলয় বলে, যাও ফোন রিসিভ করে এসো। সমস্যা নেই, আর হয়তো দিবে না। আচ্ছা শোনো, এই অঙ্কটা হলো তোমার আগের সূত্রের সাথে কিছুটা মিল। আবারও ফোন বাজতে শুরু করলো। নিলয় এবার কিছুটা জোর গলাতে বলে, যাও কথা বলে আসো। যাবো? হ্যাঁ। জেরিন ফোনের কাছে যায়, রিসিভ করে ফোন। রিসিভ করতেই জেরিন বলে,
কি সমস্যা আপনার? কেন ফোন দিচ্ছেন বারবার? বলেছি না আমি একজনকে ভালোবাসি, আমি তার জন্য অপেক্ষা করব। আপনি যতই প্রপোজ করুন আমার কিচ্ছু যায় আসে না। যদি আরেকবার কল করেছেন না, আপনার খবর আছে বলে দিলাম। আর আমি পড়ছি, পড়ার মধ্যে কল বিরক্তিকর লাগে। রাখেন ফোন। জেরিন ঝাড়ি দিয়ে ফোনটা কেটে দেয়। নিলয়ের কাছে আসে, নিলয়কে বলতে শুরু করে, উফ, আর বলবেন না টিচার, ছেলেটা আমার 2 বছরের সিনিয়র, কিন্তু আমার পেছনে পড়ে আছে 1 বছর ধরে। কোথা থেকে যে নাম্বারটা পেয়েছে কে জানে, ফোন দিয়ে দিয়ে খালি বিরক্ত করে। কিন্তু আমি একজনকে অনেক ভালোবাসি জানেন, কিন্তু সে না জানে না। আচ্ছা টিচার, একতরফা ভালোবাসা কি উচিত? নিলয় ভ্রুকুচকে তাকায় জেরিনের দিকে। জেরিন নিলয়ের দিকেই তাকিয়ে আছে। নিলয় বলে, এসব আমি জানি না, পড়াশোনাতে মন দাও, তোমারই ভালো হবে। হুম। নিলয় পড়ানো শেষ করে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়। নিশিকে বাহিরে বসে থাকতে দেখে সে। নিশি ডাকে নিলয়কে। নিলয় নিশির কাছে আসে। টিচার, সরি, সেদিন আপনার সাথে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় ঝামেলা হলো। সমস্যা নেই, আপনি অনেক ভালো কাজ করেন সমাজের জন্য। আপনি না থাকলে হয়তো অনেক মানুষ তাদের নিজের অধিকার থেকে বঞ্চিত হতো। কিন্তু টিচার সাহেব, এসব না আমার মায়ের একদমই পছন্দ না। আমি যখন ছোট ছিলাম তখন আমার আঙ্কেল আমাকে অনেক আদর করত। ওনার কোনো সন্তান হয়নি, আর আমাদের পরিবারে কোনো ছেলে নেই। আমিও ওনার সাথে থাকতাম। বাবাকে যখন বলেছিল আমাকে রাজনীতিতে প্রবেশ করাবে, তখন মা নাক ছিটকায়। এটা নাকি অনেক ডেঞ্জারাস একটা কাজ, মেয়ে হয়ে কেন এসবে জড়াবো আমি। কিন্তু বাবা তার ভাইয়ের কথা ফেলতে পারেনি, সেজন্য উনি রাজি হয়। আঙ্কেল আমাকে চেয়ারম্যান বানানোর জন্য কত কিছু করেছে, কত মার খেয়েছে এমপির লোকদের কাছে, কিন্তু তবুও উনি ওনার সব কিছু দিয়ে চেষ্টা করেছে আমাকে চেয়ারম্যান বানানোর জন্য। আমি হয়েও যাই। পড়াশোনার পাশাপাশি আঙ্কেলের সাথে আমি রাজনীতি করতাম। আমার এটা পছন্দের বিষয় হয়ে যায়। আঙ্কেল জেলেও ছিল আমার জন্য। কত কিছু যে হয়েছে, বাবাকে তুলে নিয়েও গেছে, বাড়ি ভাঙচুর হয়েছিল, কিন্তু আস্তে আস্তে আমি সব ঠিক করে নিয়েছি। ওদের খারাপ কাজে কখনো সাথ দেইনি। খালি কতদিনের ঘটনা না, এখানে এমপির লোকেরা অনেক অনেক বাজে কাজ করে। আমি এটা সহ্য করতে পারি না। এবার আঙ্কেলকেই এখানকার এমপি বানিয়ে দেব, তারপর পুরো উপজেলা একদম বাজে কাজ থেকে ঠিক করে ফেলবো। সব কিছু একা সামলাতে হয়, বুঝেছেন? নিলয় চুপচাপ নিশির থেকে কথাগুলো শুনল। নিলয় মুচকি হাসে। নিশিকে বলে, এরকম একটা লিডার এখানে না, বরং সবখানে দরকার। আপনি চালিয়ে যান, অনেক ভালো কাজ করছেন। আপনার ইচ্ছা পূরণ হবে। আপনি নিজের মতো এগিয়ে যান। কোনো সমস্যা হলে জানাবেন, হেল্প করার চেষ্টা করব। আপনি হেল্প করবেন কিভাবে? আপনি রাজনীতির বাহিরে একজন। তাছাড়া আপনাকে দেখে খুবই সহজ সরল মনে হয়। এসব আপনার দ্বারা হবে না। আপনি বরং অফিস বয় হয়ে থাকবেন। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। টিচার শুনুন। নিশি বসা থেকে উঠে দাঁড়ালো, নিলয়ের কাছে আসলো। নিলয়ের সামনে এসে বলে, আমার বোন একটু বেয়ারা, ও পিচ্ছি মেয়ে, ওকে সামলাবেন আপনি। ও যা চায় মা তাই করে। জেরিন হলো মায়ের অনেক প্রিয় মেয়ে। জানি সেটা। ওর কোনো সমস্যা হলে আপনাকে জানাবো, আপনিও জানাবেন। জি। এই জন্য আপনার নাম্বারটা জরুরি। দিন তো নাম্বারটা। আচ্ছা, হোয়াটসঅ্যাপে নাম্বার আছে, তবে জেরিন সেটা জানে। আসে। নিলয় দ্রুত বাড়ি থেকে বের হয়, পকেটে হাত গুজে হাঁটছে। নিলয় নিশির কথা ভাবছে। মেয়েটা সুন্দর অনেক। মেন বাজারে এসে নিলয় অটো নিচ্ছিল, এমন সময় একটা ছেলে এসে অটো থেকে নামে নিলয়ের সামনে। নিলয়কে দেখে ছেলেটা জড়িয়ে ধরে। নিলয় বলে, কি রে অর্ক, তুই এখানে? ভাই চলে এসেছে, আমিও এখানে তোমার সাথেই থাকবো। আমার সাথে? কি সমস্যা তোর? তোকে না বলেছি আমার থেকে দূরে থাকতে? তোমার সাথেই থাকতে হবে। মা বলেছে তোমার সাথে না থাকলে আমি যেন বাড়িতে না আসি। তোর মাটা যে কি করে? আমার মা তাই কি? আমার মা কিন্তু তোমাকে ভালোবাসে, আমাকে খালি বাড়ি থেকে বের করে দেয়। চুপ থাক। আর তোকে আগেও বলেছি আমি যা করব যা বলবো তা নিয়ে প্রশ্ন করবি না। করি না তো। তা কোথায় ছিলে? এই বাজারে কি করো? পড়াতে গিয়েছিলাম। পড়াতে? কি হাসালে তুমি? তুমি পড়াতে যাবে মানে কি? হাসবি না, মুখটা বন্ধ রাখ তুই। হ্যাঁ, ফুচকা খাওয়াও, তারপর বন্ধ রাখবো। তুই কেন আসলি রে? তোর জন্য ঝামেলায় পড়বো। চুপ করো। কখনো আমার জন্য তুমি ঝামেলাতে পড়োনি, বরং সব
চুপ থাক রে ভাই। নিলয় অর্কের হাত ধরে ফুচকার দোকানে নিয়ে আসে। নিলয়কে দেখেই কাশেম মামা এগিয়ে আসে। নিলয় অর্ককে নিয়ে একটা টেবিলে বসে। নিলয় বলে, বেশি বকবক করবি না। কাকিমা কেমন আছে বল? ভালো আছে, তবে তোমার জন্য মনে হয় ভালো থাকবে না। খালি নীল নীল করে। মা যে তোমাকে নীল বলে ডাকে, সেটা আর কেউ ডাকে? না। কেমন আছো বাবা? নিশিমার লগে তোমার দেখা হয়েছে? হ্যাঁ চাচা হয়েছে। আমি তো ওনার বাড়িতে পড়াতে চাই। তাই নাকি? তাহলে তো ভালো হয়েছে। কিনি বা কও? ওর জন্য ফুচকা দেন, আমাকে চা দেন। নিশিটাকে ভাইয়া? নিশিকে চিনো না? নিশি হইল আমাকে চেয়ারম্যানের এলাকার। তোমার ভাই নিশিমাকে বাঁচিয়েছিল অ্যাক্সিডেন্ট থাইকা। তারপর নিশিমা তোমার ভাইকে খুঁজছিল। নিশি দেখতে কি সুন্দর? হ্যাঁ, তার সুন্দর তো আছেই। আমাকে? হ্যাঁ চুপ। চাচা জানতো, ওর প্রশ্নের জবাব দিবেন না, জলদি আনেন। নিলয়ের কথা শুনে কাশেম চাচা হাসতে হাসতে চলে যায়। নিলয় অর্কের মাথায় গাঁটটা দেয়। নিলয় বলে, বেশি না বকে তোকে যেটা বলেছি সেটা কত দূর? সব রেডি আছে, যখন চাইবা পাবা। ঠিক আছে, ঠিক মতো কাজ কর। কাজের বেলাতে আমি সিরিয়াস ব্রো, চিন্তা নাই। হুম। নিলয় কিছু বলল না। অর্কের ফুচকা চলে আসে। তারপর ওরা চা ফুচকা খেয়ে বিল দিয়ে সেখান থেকে চলে আসলো। রাজ চোখ বন্ধ করে আছে। তিন্নিকে ডাকে সে। কিছু বলবো ভাইয়া? তোর পেছনে দেখলাম একটা ছেলে ঘুরে বেড়ায়, তুইও তাকে পাত্তা দিস, ঘটনা কি? ও, ছেলেটার নাম জিশান, ভালো একটা ছেলে, আমার মতোই। ও, ছেলেটাকে কিভাবে চিনিস? ওই যে মোড়ের মাথায় ফুচকার দোকান আছে না, রাজীবের যে রেস্টুরেন্ট ছিল সেটা বন্ধ করার পর ফুচকার দোকান হয়েছে, এখান থেকেই পরিচয়। রাজীব? হ্যাঁ রাজীব, রাজীবকে তো দরকার। যাই হোক, দিশান হলো নিশিস চেয়ারম্যানের লোক, ভালো ছেলে, ঠিক আছে, কিন্তু ড্যাড জানলে সমস্যা আছে, বলে দিলাম। জানবে না? আচ্ছা যা, আর ধন্যবাদ। কেন? রাজীবের কথাটা মনে করিয়ে দিলি, যা এখন। তিন্নি আসলো। রাজ বাড়ি থেকে বের হয়। রাজীবকে এসে থানা থেকে সারাবে, কারণ একটা তো আছেই, নিশির প্রতি রাজীবের একটা রাগ আছে, সেটাই তো দরকার। আজ সকাল থেকে বাংলাদেশের ভেতরে সব সিম এক প্রকার কল ব্লক করে দেওয়া হয়েছে। মানে এদেশে যতগুলো সিম ওপেন আছে সেই সিমে কল বা কোনো মেসেজ আসবে না, ডাটা কানেকশনও বন্ধ। অ্যানিমাস সব কিছু বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের তথ্য সেবা মন্ত্রী পুলক হাসান সারা দিন তার টিম নিয়ে ডেটা ওপেনের অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সেটা কার্যকর হয়নি। সাধারণ জনগণ বিপাকে পড়েছে। রাত 12টা বাজে। আজ পুরো দিন সিমে না এসে কোনো মেসেজ, না এসেছে কোনো কল, না কাউকে কল করা গিয়েছে, আর না কোনো কিছু কোড ডায়াল করে চেক করা গিয়েছে, সবই অফ। কিন্তু রাত 12টা বাজার সাথে সাথেই সবার ফোনে একটা মেসেজ আসে। বাংলাদেশের আনাচে কানাচে যত জায়গাতে যেখানে পারে ফোনে সিম চালায়, তাদের সবার ফোনে একটি বার্তা পাঠানো হয়েছে। ছোট থেকে শুরু করে বড়দের সবার ফোনেই একই রকম মেসেজটি দিয়েছে অ্যানিমাস। হ্যালো এভরিওয়ান, আমি অ্যানিমাস, দ্য লিডার অফ দি হ্যাকার্স। সাল 2016। এই সালে প্রথম তথ্যমন্ত্রী হয় মিস্টার পুলক হাসান। তার একটা গুণ আছে, আর সেই গুণের দ্বারা সে কী করেছে জানেন? সে তার সৎ বোনকে ধর্ষণ করে। শুনতে খারাপ লাগলেও সেটাই সত্যি। টিভি অন করেন, দেখবেন আপনারা। তবে সেই কাজের জন্য দেশের অনেক পুলিশ আইনজীবীদের টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিল, কিন্তু এবার সেটা হবে না। আমি সেই টাকা ওর কাছেই থাকতে দেব না। আমি সেই টাকাগুলো হ্যাক করব। কিভাবে? আসুন দেখাই। দেশের 10 কোটি মানুষই তাৎক্ষণিক টিভির সামনে বসে যায়। আস্তে আস্তে দেশের সবাই টিভি দেখতে শুরু করে। অ্যানিমাস যা খেল দেখাচ্ছে সেটা দেখতে অনেক বেশি ভালো লাগছে জনগণের, কারণ অ্যানিমাস এমন মানুষদের টার্গেট করছে যারা কালো টাকা জমিয়ে নিজেদের ব্যাংক ব্যালেন্স ভরিয়ে রেখেছে। অ্যানিমাস হাঁটছে, লাইভ চলছে টিভিতে। সে হাঁটতে হাঁটতে চন্দ্রা ব্যাংকের সামনে চলে আসে। এটা অনেক বড় একটি ব্যাংক। হিসেব অনুসারে এই ব্যাংকে 2 থেকে 4 হাজার কোটি টাকা আছে। অ্যানিমাস ব্যাংকের সামনে এসে ক্যামেরাটা সেদিকে রাখে। ক্যামেরাটা যেন বেশ উঁচু জায়গাতে। অ্যানিমাস বলে, আমি আছি চন্দ্রা ব্যাংকের ঠিক সামনে, 17 তলা ভবনের ছাদে। সামনে চন্দ্রা ব্যাংক, সেখানে এটিএম বুথ রাখা, লকারগুলো হাই সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে সিকিউর করা।
কিন্তু তাতে কি, এই ব্যাংকের যে নেটওয়ার্ক সার্ভার আছে তার অ্যাক্সেস আমার কাছে। কীভাবে নিলাম? সেখানকার ম্যানেজারের দ্বারা। ম্যানেজারের জিমেইলে একটা পরকীয়ার ভিডিও সেন্ড করেছিলাম, মানে তার বউয়ের নাম করে। সে ওটাতে ক্লিক করে, তারপর তার ফোনের সব তথ্য আমার কাছে চলে আসে। বোকাশোকা লোক ফোনের জিমেইলে ব্যাংকের সব বিষয়গুলো সেভ করে রেখেছে, তার ফোনের ড্রাইভে সব কিছুর ফাইল সেভ করা। ব্যাস, কাজটা তো সহজ হয়েছে আমার জন্য। ও হ্যাঁ, ম্যানেজারের বউকে আমি চিনি না, তবে অনেক প্ল্যান করে তার বউয়ের ছবি ম্যানেজ করে লিঙ্কে তার বউয়ের ছবি শো করে বেচারা ক্লিক করে। তারপর আর কি, ব্যাংকের সব অ্যাক্সেস এখন আমার কাছে। এমনকি ব্যাংকের ইমার্জেন্সি ফায়ার বাটনের অ্যাক্সেসও আমার কাছে। জাস্ট ক্লিক করব, পাসওয়ার্ড দেব, তারপর ওকে বাটনে চাপ দিলে ব্যাংকে আগুন লাগবে আর নষ্ট হবে 4,000 কোটি টাকা। কিন্তু এটা তো অন্যায়, এত টাকা নষ্ট হবে? না, কোনো অন্যায় না, কারণ এই টাকাগুলো তো এমনি পচে যাচ্ছে আর না খেয়ে মরছে শত শত হাজার হাজার মানুষ। পুলক হাসান অ্যাকাউন্ট নম্বর 628474, তার পাসওয়ার্ড হলো 6484। একটু আগেই চেঞ্জ করলাম, তিনি যতবার চেঞ্জ করবে ততবারই আমি জানতে পারবো। অ্যাকাউন্টে আছে 1,000 কোটি টাকা। এত টাকা কিভাবে এলো? কিন্তু এবার অ্যানিমাস থামে। পেছনে 20 জন পুলিশ আসে। পিস্তল বের করে পুলিশ অফিসার জাহিদ বলে, হ্যান্ডস আপ অ্যানিমাস, তোমাকে পুলিশ সব দিক দিয়ে ঘিরে ফেলেছে। তাকিয়ে দেখো, তোমার 3 পাশের বিল্ডিংয়ে পুলিশ তোমার দিকে গান তাক করে আছে। নিজেকে পুলিশের হাতে আত্মসমর্পণ করো। লাইভ টেলিকাস্ট হচ্ছে টিভিতে, পুলিশকেও দেখানো হচ্ছে। হেলিকপ্টার দিয়েও চারপাশ ঘিরে রাখা হয়েছে অ্যানিমাসকে। অ্যানিমাস হাসতে থাকে। সবাই ভয় পেয়েছে, কারণ দেশের সাধারণ জনগণ চায় না যে অ্যানিমাস ধরা পড়ুক, কারণ ওরা যা পারছে না তা অ্যানিমাস একা করে দিচ্ছে। আয়াত সাহেবও চুপচাপ বসে আছে। অ্যানিমাস এবার ধরা পড়ে গেলে সব শেষ। কি হবে এখন ওর? কিন্তু অ্যানিমাস হাসছে কেন? অ্যানিমাসের হাসির শব্দ টিভিতে শোনা যাচ্ছে। অনেক পুলিশ ফোন হাতে লাইভটা দেখছে। অ্যানিমাস বলে, Just now, the account has been hacked. The account এখন just empty. এমন সময় জাহিদের কানে অডিও ব্লুটুথ থেকে পুলক অর্ডার দেয়, শুট দ্য বাস্ট। জাহিদ সাথে সাথে সব পুলিশদেরকে চিৎকার করে বলে, ফায়ার। আর ঠিক তখনই 1000 খানিক গুলি এসে লাগে অ্যানিমাসের বুকে। আর অ্যানিমাস এতগুলো গুলি খেয়ে ছাদের থেকে সোজা নিচে পড়ে। 17 তলা ছাদ থেকে নিচে পড়েছে, আবার এতগুলো গুলি খেয়েছে। অ্যানিমাস মরে গেছে এটা শিওর। টিভির স্ক্রিনও অফ হয়ে যায়। আয়াত সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়েছে। সবগুলো পুলিশ ছাদ থেকে নিচে নামে। অ্যানিমাসের লাশের ওখানে আসে। অ্যানিমাস পড়ে আছে রাস্তার উপর, মুখটা মাটির দিকে করে। 20 মিনিট পর জাহিদ আসে লাশের কাছে। ঠিক সে সময় ফোন বেজে ওঠে। সেখানে থাকা সবার ফোনে লাগাতার নোটিফিকেশন আসতে শুরু করে। নোটিফিকেশন উপর ক্লিক করে জাহিদ। সবাই একই কাজ করে। টিভিতে লাইভ দেখানো হচ্ছে। আবার একটা হাসির শব্দ শোনা যাচ্ছে, তবে স্ক্রিনে কাউকে দেখা যাচ্ছে না। স্ক্রিনটা জাস্ট ডার্ক হয়ে আছে। টিভিতেও একই রকম হয়ে আছে, শুধু কেবল বিদঘুটে হাসির শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই স্ক্রিন ঝিরঝির করতে শুরু করে। তারপর 1 2 3 কাউন্টডাউন করতে করতে 5 সেকেন্ড পর কারো হাঁটার দৃশ্য দেখা যায়। একটা চেয়ার দেখতে পায় সবাই। সেই কেউ একজন সেই চেয়ারটাতে এসে বসলো। ক্যামেরার ফোকাস একটু একটু করে উপরের দিকে যেতে থাকে। মুখের কাছে আসতেই একটা হ্যাকার মাস্ক পরা কাউকে বসে থাকতে দেখা যায়। বুক থেকে জ্যাকেটের চেন খুলে ফেলা হয়। কালো গেঞ্জি পরা, আর ওপরে লেখা অ্যানিমাস। সবাই চমকে ওঠে। অ্যানিমাস যদি এখানে থাকে তাহলে পুলিশ কাকে গুলি করে মারল? অট্ট হাসিতে ভেসে ওঠে সবার কানে। অ্যানিমাস হাসতে হাসতে বলে, হ্যালো পুলক সাহেব, তোর প্ল্যান কাজে লাগলো না। তোরা 1,000 কোটি টাকা এখন আমার কাছে। কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সেটাও খুঁজে বের করতে পারবি না। গেট বাই গাইস, আবার দেখাবি কোন একদিন। অ্যানিমাস স্ক্রিনের থেকে চলে যায়। লাইভ বন্ধ হয়ে যায়। জাহিদ অ্যানিমাসের লাশকে সরাতেই দেখতে পায় এটা একটা পুতুল। তাহলে এটা ছিল অ্যানিমাসের মাস্টার প্ল্যান। আয়াত সাহেব যেন হাঁপ ছেড়ে বাঁচে। অ্যানিমাস বেঁচে আছে, তাহলে সব কিছু ঠিক আছে। এবার নতুন কিছু হবে। তারপর
রাজ আগে সে রেস্টুরেন্ট মালিককে থানা থেকে ছাড়িয়ে আনে। রাজ গাড়িতে বসে আছে। রাজীব এসে রাজের গাড়িতে এসে বসলো। রাজীব বয়সে রাজের থেকে কিছুটা বড়। রাজীব রাজকে জানে না। কারাগার থেকে বের হওয়ার সময় গেট থেকে জানানো হয়েছে বাইরে গিয়ে দেখবে একটা কালো রঙের গাড়ি দাঁড়ানো, সোজা সেই গাড়ির ভেতরে চলে যাবে। রাজীব ঠিক তাই করে। বাহিরে এসে দেখে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার একপাশে। রাজীব সোজা গিয়ে সেই গাড়ির দরজা খোলে। রাজকে বসে থাকতে দেখে রাজ ইশারায় গাড়িতে উঠতে বলল। রাজীব গাড়িতে উঠে বসে। নিশিকে চেনো তুমি? নিশি মানে চেয়ারম্যান নিশি? হ্যাঁ, ওই নিশি। হ্যাঁ, কেন চিনবো না? ওটাকে সুযোগ পেলে বোঝাবো আমি কি করতে পারি। বেরির অনেক দেমাক, এক ঝাপটাতে ওর দেমাক আমি কমিয়ে দেব। গুড, এই জন্যই তো তোমাকে ছাড়ানো। আমি তোমাকে যা যা বলবো তাই করবে। গাড়ি থেকে নামার পর তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। মানে আপনি আমাকে ছাড়িয়েছেন নিজের জন্য? নিশিকে রাস্তা থেকে সরাতে হবে, যেটা তুমি চাও আমিও চাই, তাই তোমাকে ছাড়ানো হয়েছে। আমি কে আর তোমাকে আর পুলিশ ধরবে না এমনটা বাবা বন্ধ করো। আমার কাজ না হলে তোমাকে পুলিশ আবার ধরবে। তাই নিশিকে পথ থেকে সরাও, তাকে বিচ্যুতি করো, তার উপর নজর রাখো। সে কি করে সেগুলো আমাকে জানাবে। ওকে, এগুলো করতে আমি জেলে যাব না তো আর। তাছাড়া আমার কাছে টাকা নেই, কিভাবে থাকবো? তোমাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে এই কাজের জন্য। আমি চাইলে অন্য লোক রাখতে পারতাম, কিন্তু তোমাকে রাখছি কেন জানো? তোমাকে বলা যাবে না, নিজে বুঝতে পারবে। নামো এখন, সামনে নিশিদের আড্ডার জায়গা। রাজীবকে নামিয়ে দেয় রাজ। তারপর গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। নিলয় বারান্দায় এসে ফুল গাছে পানি দিচ্ছে। হঠাৎ রাস্তার পাশের চায়ের দোকানে কয়েকজনকে বসে থাকতে দেখে নিলয়। লোকগুলো চেনা, নিশি, জিসান, মারিয়া আর বাদল বসে আছে। নিলয় ওদেরকে দেখেই অবাক হয়। ওরা এখানে কি করছে? নিশি তাকায় উপরের দিকে। নিলয়কে দেখে বারান্দায় দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছে। দুজনের চোখে চোখ পড়তেই নিশি হাত ইশারায় হ্যালো বলে। নিলয় তাড়াতাড়ি বারান্দা থেকে ভেতরে আসলো। অর্ক ঘুমাচ্ছে। অর্ক ওঠার আগে নিশিকে বিদায় করতে হবে এখান থেকে, না হলে সমস্যা আছে। তাড়াতাড়ি নিলয় নিচে চলে আসে। সোজা চায়ের দোকানে এসে নিশির সামনে দাঁড়ায়। জিসান বলে, ওরে বাপরে, ওই তোরা দেখলি আগের দিনে কি হতো? নায়ক নায়িকার বাড়ির সামনে ঘুরঘুর করতো, নায়ক নায়িকার পিছু নিত, নায়ক নায়িকার নাম্বারে কল করে বিরক্ত করত। কিন্তু এখানে দেখ, সব কিছু উল্টো। আমাদের নায়িকা তো তার নায়কের জন্য সোজা আমাদের টেনে নিয়ে চলে এসেছে। আর নায়কেরও কি টান রে, দেখ সোজা 4 তলা থেকে নিচে চলে এসেছে। উফ, কি প্রেম, কি ভালোবাসা! ওয়াও, এদের ভালোবাসা দেখে আমি শিহরিত। আই অ্যাম মিসিং তিন্নি। জিসান চুপ। আপনি এখানে? এদিকে আসছিলাম একটা কাজে, আপনাকে দেখলাম গাছে পানি দিতে, তাই দাঁড়িয়েছি। আচ্ছা, সামনের দিকে চলেন, হেঁটে কথা বলি। নীলয়ের কথা শুনে নিশি অবাক। যে ছেলে চুপচাপ থাকে সে নাকি বলে সামনে হাঁটতে হাঁটতে কথা বলবে। নিশি আর নিলয় আগে আগে হাঁটছে, পেছনে জিসানরা আসছে। নিলয় বলে, এবার বলুন সত্যি সত্যি কেন এসেছেন এখানে? এই যে তখন বললাম, আবার কি? আমার মনে হয় আপনি মিথ্যে বলছেন। হ্যাঁ বললাম মিথ্যা, সত্যটাও বলবো না, তাতে কি হয়েছে? না কিছু না, কিন্তু যতটুকু মনে হচ্ছে আপনি আমার থেকে গুরুত্ব পেতে চাইছেন। এটা কিন্তু ঠিক না। কেন এমন মনে হলো? পাল্টা প্রশ্ন করে ঠিকভাবে কথা বলুন। আমার তো মনে হচ্ছে আপনি আমাকে পছন্দ করেন, তাই না? হ্যাঁ করি, কিন্তু আপনাকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। কেন, আপনি কি সিঙ্গেল না? আমার কোনো মেয়ে বন্ধু নেই। তাহলে আপনার ফ্যামিলি কি গরিব? না এমনটাও না, কিন্তু আপনি যেটা বুঝতে পারছেন না সেটাই সমস্যা হতে যাচ্ছে। আপনি আরও ভাবুন আর বাড়ির সামনে আসবেন না। মানুষজন কি বলবে? কেউ কিছুই বলবে না। আর শুনুন, কালকে কিন্তু 25শে ডিসেম্বর, মনে থাকে যেন, আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, চলে আসবেন। নিশি আর দাঁড়ায় না সেখানে, জিসানদের ডেকে সেখান থেকে চলে যায়। নিলয় নিশির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আজকে পড়াতে যেতে হবে ওর। নিলয় সেখান থেকে চলে আসে। গণমাধ্যমের সামনে রাষ্ট্রপতি, তথ্যমন্ত্রী বসে আছে। টিভিতে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে, সেটাই দেখানো হচ্ছে। সাদিক নামের সাংবাদিক প্রশ্ন করল, আচ্ছা স্যার, এই যে কতগুলো টাকা হ্যাক করে আপনাদের থেকে এনিমাস নিয়ে গেলেও আপনারা চুপ কেন? মিডিয়ার সামনে কেন এসে এসব নিয়ে কথা বলছেন না? তবে কি আপনারা জানতেন এটা হবে?
সাদিকের প্রশ্ন শুনে দুজনেই চুপ হয়ে গেছে। বড় বড় অফিসারেরা এখানে আছে, কি বলবে বুঝতে পারছে না। তাদের অ্যাকাউন্ট অনেকগুলো, আর সেই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ছে, কিন্তু এত টাকা ওদের অ্যাকাউন্টে কি করছে, কিভাবে এলো এত টাকা, আর কেনই বা তারা চুপ? নাজিম প্রশ্ন করলো, আপনারা উত্তর দিন। তবে কি আমরা ধরে নেব যে আপনাদের মতো মন্ত্রীরা আমাদের মতো জনগণের টাকা হাতিয়ে ঘুষ বা 2 নাম্বারি করে টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়ে বড়লোক হচ্ছেন? যদি না হয় তাহলে এর হিসেব আমাদেরকে দেন। কেন হাজার হাজার কোটি টাকা আপনাদের অ্যাকাউন্টে আছে? কোথা থেকে এলো এত টাকা? সাংবাদিকদের একের পর এক প্রশ্নে দুজন দেশের বড় মন্ত্রীরা একদম চুপ হয়ে গেছে। আগে সাংবাদিকেরা এতটা প্রশ্ন করার সাহস পেত না, কিন্তু এখন ওদের পেছনে অ্যানিমাস আছে, আর অ্যানিমাসের দ্বারাই সবাই এখন সঠিক তথ্য প্রচার করতে শুরু করেছে। এখন খারাপ লোকেরা কোথায় যাবে? রাষ্ট্রপতি ফারাদ বলে, দেখুন, বিষয়টা এমন না। আমাদের অ্যাকাউন্টে যা টাকা আছে সেগুলো সরকারি কাজের জন্যই, জনগণের সেবার খাতে লাগে। কিন্তু এতগুলো সরকারি অ্যাকাউন্টে থাকার প্রয়োজন না। আর যতটুকু খোঁজ জানা গেছে, আপনাদের অ্যাকাউন্ট সে সমস্ত ব্যাংকের করা যে সমস্ত ব্যাংক কালো টাকা রাখার কাজে ব্যবহার হয়। এনিমাস আপনাদের সব অ্যাকাউন্টের খবর কীভাবে রাখে আর কত অ্যাকাউন্টের মালিক আপনারা, সব কিছু হিসেব এক্ষুনি দেন। পুরো দেশ এখন তোলপাড়। অ্যানিমালস সবার মুখোশ খুলে দিতে শুরু করেছে। দেশের সব মন্ত্রীরা এখন ভয়ে আছে। খালি মন্ত্রীরা না, দেশের যারা বড় বড় পর্যায়ে আছে তারাও ভয়ে আছে। এখন ওদের কি হবে? মন্ত্রীদের গার্ড এসে সাংবাদিকদের সরিয়ে দেয়, কারণ এই টাকার হিসেব তাদের কাছেও নেই। এই টাকা বাহিরের দেশেও পাঠাতে পারছে না। অ্যানিমালস সব কিছুর অ্যাক্সেস রেখে দিয়েছে। 100 কোটি টাকার অ্যাকাউন্ট যাদের কাছে, তারা কোনো প্রকার ইলিগাল ওয়েতে টাকা পাঠাতে পারছে না। নিলয় পড়াতে আসলো, জেরিনের সামনে বসে আছে। জেরিন তাকে অনেকগুলো মেসেজ করেছে, নিলয় একটারও রিপ্লাই করেনি। জেরিনের সামনে বসতেই জেরিন প্রশ্ন করলো, টিচার, আপনি কেন মেসেজ সিন করেননি? কতগুলো মেসেজ করেছি জানেন? ফোনের কাছে তেমন থাকি না, ফোন আমার লাগে না, তাই বলে মেসেজও দেখবেন না? কত মেসেজ করেছি জানেন? দূর, আপনি কেমন যেন কেমন উপপাদ্যের মতোই বিরক্তিকর। আচ্ছা, এখন সেই উপপত্তি করো। জেরিন রেগে গেছে। জেরিন নিলয়কে পছন্দ করে, কিন্তু স্টুডেন্ট হয়ে কি আর জেরিন এসব বলতে পারে? কিছু সময় অঙ্ক করার পর জেরিন প্রশ্ন করল, টিচার, আমাকে কেমন লাগে? সুন্দর। না মানে আমাকে আপনার কেমন লাগে? আপনার কাছে আমি কেমন? ভালো। আরে বোঝাতে চাইছি, আমাকে পছন্দ করার মতো কি কিছু দেখেন না আপনি? মানে আমাকে আপনার পছন্দ হয়? হ্যাঁ হয়। ভালো মতো অঙ্ক করে দাও, পছন্দ তো হবে। উফ, আমার দিকে তাকান তো, আমার মুখের দিকে তাকিয়ে বলুন আমি দেখতে কেমন? সুন্দর। খালি সুন্দর? অনেক সুন্দর। তাহলে আমাকে পছন্দ করেন আপনি? চুপ, অঙ্ক করো, বাজে বকো না। জেরিন চুপচাপ বসে আছে, অঙ্কও করছে না। নিলয় উঠে দাঁড়িয়ে বলে, আজকে থাক, অন্যদিন এসে এখান থেকে পড়াবো। নিলয় বের হতে যাবে, তখনই জেরিন বলে, কালকে আসবেন কেমন? আপনার দাওয়াত রইল। নিলয় না তাকিয়ে চলে আসে। ড্রয়িং রুমে এসে দেখে জেহান সাহেব বসে আছে। নিলয়কে দেখেই ডাকলেন। নিলয়কে বলে, কি ব্যাপার, তোমাকে আজ মুড অফ মনে হচ্ছে? না স্যার, ঠিক আছে তো। আচ্ছা, কালকে সন্ধ্যায় তুমি আসবে। আমাদের তো অনেক বড় উৎসব হবে বাড়িতে, জানো তো। এই এলাকায় সবচেয়ে বড় পরিবার, বড় বাড়ি হলো আমাদের। এখানে আমাদের সব কিছুর অনুষ্ঠান হয়। আর পুরো উপজেলাতে যতগুলো ইউনিয়ন আছে তার মধ্যে অর্ধেকের বেশি ইউনিয়নই তো আমাদের জন্য। তো ওই ধোবাপাড়া থেকেও লোক আসবে, তুমিও এসো। আচ্ছা স্যার, আসবো, এখন যাই। আর শুনো, জেরিন নাকি ক্লাসে এখন ভালো পড়াশোনা করছে, তুমি যেন পড়ানো বাদ দিবা না। ঠিক আছে স্যার। নিলয় বের হয়ে আসে। আজকে নিশিকে দেখতে পায় না। নিলয় দ্রুত চলে যায় সেখান থেকে। বাড়ির সামনে কোনো একজনকে দেখতে পায় ঘুরঘুর করতে। লোকটা হলো রাজীব, কিন্তু নিলয় রাজীবকে চেনে না। নিলয় বাড়ি থেকে বের হয়ে হাঁটা ধরল। রাজীব আসে পাশে, নিলয়কে বলে, এই যে ভাইয়া, শুনবেন? হ্যাঁ বলুন। এটা না চেয়ারম্যানের বাসা? আপনি কি চেয়ারম্যানের পরিচিত? না, জেহান স্যারের পরিচিত। হ্যাঁ, কি করেন আপনি?
নিলয় চেয়ারম্যানের বোনকে পড়াই। রাজীব আর কোনো কথা বলল না, সে অন্য রাস্তা দিয়ে চলে যায়। নিলয় রাজীবের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিলয় আর অর্ক বসে আছে, অর্ক কম্পিউটারের সামনে বসে আছে, আর নিলয় ওয়াশরুম থেকে এসে বিছানায় বসলো। অর্ককে কম্পিউটারে বসে থাকতে দেখে নিলয় বলে, ওই তোকে না বলেছি আমার কম্পিউটার ধরবি না? রেডি হয়ে নে, এক জায়গায় যেতে হবে। কোথায়? আমি যাকে পড়াই তাদের বাসায়, ইনভাইট আছে, পাঞ্জাবি পড়। আচ্ছা ঠিক আছে। আর শুনো, 5 জনের ডিটেলস ফাইল রেডি। কি করব? ওটা আলমারির ভিতরে রেখে দে, কেউ যেন খুঁজে না পায়। ঠিক আছে। কিছু সময় পর ওরা দুজনে রেডি হয়ে নেয়। নিলয় ম্যাজেন্ডার কালারের একটা পাঞ্জাবি পরে, আর অর্ক পরে কালো রঙের পাঞ্জাবি। দুজনে অটোতে করে জেহানদের বাড়ির সামনে আসলো। বাড়ির পাশে যে বড় মাঠ ছিল, সেই মাঠের এক প্রান্তে একটি গির্জা, আর সেই মাঠেই হচ্ছে খ্রিস্টানদের সবচাইতে বড় উৎসব বড়দিন। নিলয় আর অর্ক মাঠের মধ্যে হাঁটছে। হঠাৎ জিসান আসলো নিলয়ের সামনে। নিলয় ব্রো, আমার সাথে চলুন। কোথায়? ভয় নেই, আপনার সাথের ছেলেটা আমাদের সাথে থাকবে, ঘুরবে, চলুন। জিসানের সাথে নিলয় যেতে থাকে। গির্জার পেছনে একটি সুন্দর জায়গা, এখানে ভিআইপিদের জন্য বসার জায়গা। নিলয়কে সেখানে দিয়ে জিসান চলে আসে। নিলয় চারপাশ দেখতে থাকে। ফুল, রঙিন কাগজ, বেলুন দিয়ে পুরো মাঠ সাজানো হয়েছে। সামনে অনুষ্ঠানও হচ্ছে। নিলয় চারপাশ দেখতে দেখতে একটা জায়গাতে এসে থামে। তখনই কে যেন ওর হাত ধরে একটা রুমে নিয়ে যায়। রুমের ভেতরে অনেকগুলো ফুল রাখা। নিশিকে দেখতে পায়, নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে। নিশি আজকে শাড়ি পরেছে, লাল একটি শাড়ি পরা, চুলগুলো খোলা। খোলা চুলে দ্বিতীয়বার দেখলো নিলয় নিশিকে। নিশিকে যথেষ্ট সুন্দরী লাগছে। নিলয়কে বলে, টিচার আমাকে দেখতে কেমন লাগছে বলেন তো? নিলয় কথা বলতে পারে না, বুকের ভেতরটা কেমন কেঁপে উঠছে বারবার। নিশিকে এতটাই সুন্দর লাগছে যে নিলয় চোখই সরাতে পারছে না নিশির দিক থেকে। নিলয়ের দৃষ্টি বুঝে নিশি হাসতে থাকে। কি সুন্দর হাসি! সৃষ্টিকর্তা যেন নারীদেরকে সব সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। নিশি তার বড় প্রমাণ। নিলয় চোখ সরাতেই পারছে না নিশিকে এতটা সুন্দর লাগছে বলে। পলকহীন চাহনি দিয়ে চেয়ে আছে নিলয়। নিশি নিলয়ের চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, এই যে মিস্টার টিচার সাহেব, কি দেখছেন এভাবে? আপনাকে, আপনি যে এতটা সুন্দর কখনো ভাবিনি। এবার বলেন, পছন্দ হয় আমাকে? আচ্ছা শুনেন, আপনাকে আমি অ্যাক্সিডেন্টের আগে থেকে পছন্দ করি। আপনি কে, কোথায় থাকেন, কি করেন, কোনো কিছুই না জেনে ভালোবাসতে শুরু করি। সেই দিন আমার লোকেরা আপনার সাথে খারাপ আচরণ করেছিল। সেই দিনের পর থেকে আপনাকে নিয়ে ভাবতে থাকি। আপনাকে নিয়ে ভাবতে ভাবতে একটা আলাদা ভালো লাগা চলে আসে আমার মনে। তারপর তো অ্যাক্সিডেন্টে আপনি উপকারী দূত হয়ে এসে আমাকে বাঁচান। আপনাকে অপছন্দের কোনো কারণই দেখি না, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। আর আমার মনে হয় আমার ভালোবাসা গ্রহণ করার মতো যথেষ্ট কারণও আছে। ফিরিয়ে দেওয়ার কিচ্ছু দেখছি না। এখন বলেন, আপনি কি আমাকে ভালোবাসবেন? আমি বলছি না এক্ষুনি এসব অ্যাকসেপ্ট করতে হবে। আমি বলছি ভাবুন, ভেবে তারপর অ্যান্সার জানাবেন। কিন্তু আশা করি অ্যান্সারটা যেন হ্যাঁ হয়। নিলয় চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। চোখ দিয়ে নিলয়ের পানি গড়িয়ে পড়ছে। নিশি নিলয়ের হাত ধরল। ছেলেটাকে এভাবে কাঁদতে দেখে নিশির খারাপ লাগে। নিশি বলে, আচ্ছা কান্না করবেন না, আমাকে গ্রহণ করতে হবে এমন না, সমস্যা নেই, আমি নিজেকে মানিয়ে। নিশিকে পুরো কথা বলতে দেয় না নিলয়। নিশিকে সে জড়িয়ে ধরে শক্ত করে। নিশিকে জড়িয়ে ধরে নিলয় আস্তে গলায় বলে, আমি ওটাকে ভালোবাসি সে প্রথম দিন থেকে, যেদিন থেকে আপনার সাথে আমার ধাক্কা লাগে। কিন্তু আপনাকে ভালোবাসা যাবে, কিন্তু আপনি আমার হবেন না। নিশি অবাক হয়। তারপর নিলয় নিশিকে জড়িয়ে ধরে। নিশি অবাক হয়, এই প্রথম কোনো ছেলে তাকে জড়িয়ে ধরেছে। ভেতর থেকে বারবার কেঁপে কেঁপে উঠছে নিশি। নিশি যে হকচকিয়ে গিয়েছে। নিলয় নিশিকে ছেড়ে দেয়। নিশির মুখে 2 হাত রেখে নিশির চোখের দিকে তাকিয়ে বলে, নিশি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার জন্য নিষিদ্ধ, তুমিও আমার জন্য নিষিদ্ধ। মানে কেন? এটা কেন বলছো তুমি? বলছি তার কারণ আছে। আমি কি দেখতে খারাপ? না। আমি কি এমনিতে অনেক খারাপ? না তো। তোমার কি রাজনীতি পছন্দ না? আমি কি রাজনীতি ছেড়ে দেব? না, এসব কিছুই না। তাহলে কি? ও বুঝতে পেরেছি, আমার ছোট বোনকে পড়াও, আমার বাবা তোমাকে বকা দিবে, এইসব। না, এটাও না।
তাহলে কেন আমি তোমার জন্য নিষিদ্ধা? কেন আমরা একে অপরের আবদ্ধ হতে পারবো না? কিসের বাধা? নিশির কথা শুনে নিলয় কিছু বলল না। নিশির হাত ধরল নিলয়। নিচের দিকে তাকিয়ে থেকে নিশির হাত ছেড়ে দেয় সে। কিছুটা দূরে সরে এসে নিলয় নিশির দিকে তাকিয়ে বলে, কারণ আমি মুসলিম। তোমাকে ভালোবাসার আগে জানতাম না তুমি খ্রিস্টান। আমার তোমার ধর্ম আলাদা। নিলয়ের কথা শুনে নিশি অবাক। এত বড় একটা কথা নিশি শুনবে কখনো কল্পনাও করেনি। ওর আঙ্কেল যদি জানে নিশি কোনো মুসলিম ছেলের সাথে রিলেশনে আছে, নিশির অবস্থা যেমনই হোক, সেই ছেলের অবস্থা কি হবে সেটা ভেবেই নিশি বড় একটা ঢোক গিলল। নিশির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। নির্বাক চাহনিতে তাকিয়ে থাকে নিশি নিলয়ের দিকে। নিলয়ের কান্নার মানে এখন নিশি বুঝতে পারছে। নিলয় আরও বলে, তুমি হয়তো ভেবেছিলে আমি খ্রিস্টান। তোমার বাবা ঠিকই বলেছে। এই উপজেলাতে মুসলিমদের সংখ্যা হাতে গোনা কয়েকটা। কেবল এমপির পরিবারেরই আছে, আর সবাই খ্রিস্টান। আমার নাম আবির হাসান নিলয়। আমি মুসলিম আর তুমি খ্রিস্টান। তোমার নাম নিশি হতে ভেবেছিলাম তুমি মুসলিম। এমনকি আজকের দিনে আগেও জানতাম না যে তোমরা খ্রিস্টান। আমাকে মাফ করে দিও নিশি। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার জন্য নিষিদ্ধ। কিন্তু আমি জানতাম তুমি খ্রিস্টান, আর নিশি হলো আমার ডাকনাম। পুরো নাম হলো এলিনা ডেক্সটা নিশি। আমার বাবার নাম জনসন ডেক্সটা জিহান। কখনো কি নামটাও জানতে না? আঙ্কেলের নাম মার্কোস ডিক্সটা আয়াস। ওনার নামটাও কি পুরোটা জানতে না? আমরা হলাম ডিক্সটা ফ্যামিলি। নিশির কথায় নিলয় মাথা নাড়িয়ে না বলে। নিশি ধপ করে চেয়ারে বসে পড়ল। কি বলবে বুঝতে পারছে না এখন। মাথাটা যেন ঘুরছে নিশির। চারপাশটা কেমন যেন অনেক অসহ্য মনে হচ্ছে। সে একদিনে কাউকে ভালোবাসলো না, সে এতদিনে কাউকে ভালোবাসলো না, কিন্তু শেষমেশ যখন ভালোবাসলো একটা মুসলিম ছেলেকেই ভালোবাসলো। দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। নিলয় গিয়ে দরজা খুলে দিল। জিসান, বাদল, সৈকত, মারিয়া আর খুশি ভেতরে আসলো। নিলয় দ্রুত রুম থেকে বের হয়ে যায়। নিশি চুপচাপ মাথা নিচু করে বসে আছে। জিসান বলে, নিশি আপু, নিলয়কে তুমি ভুলে যাও। আমরা জানতে পেরেছি সে মুসলিম। ওর ছোট ভাইয়ের থেকে জানলাম সে এতক্ষণ আমাদের সাথেই ছিল। আমরা আসলে বুঝতে পারিনি নিলয় আসলে মুসলিম হবে। সরি আপু। তোরা তো মুসলিম, তোদের সাথে থাকলে তো সমস্যা হয় না, তাহলে নিলয়কে ভালোবাসলে কি হবে? কিন্তু আপু, এটা যদি তোমার পরিবারের মানুষেরা জানতে পারে কি হবে ভাবছো? নিশি আপু, প্লিজ নিলয়কে ভুলে যাও। সে তোমার জন্য নয়। আমি কিভাবে নিলয়কে ভুলবো? আমি যে ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তোরা চুপ কর, এখন সামনে থেকে যা তো। আমার কিছুই ভালো লাগছে না। ওরা আর কোনো কথা বলল না, সেখান থেকে চলে যায়। নিশির অনেক কান্না পাচ্ছে। যাকে সে ভালোবাসলো সেই অন্য ধর্মের। নিশি এখন কি করবে? গোপনে মন্ত্রীরা সবাই একসাথে হয়েছে। অ্যানিমাসকে যেভাবেই হোক ধরে ফেলবে। দেশের সব হ্যাকারদের ডেকেছে ফারাদ সাহেব। সব মিলিয়ে 30 জন হবে বড় বড় হ্যাকার। অ্যানিমাসের সব কিছুই তারা নষ্ট করে তাকে ধরার জন্য ফাঁদ পাতার প্ল্যান করে। রিফাত হলো এই হ্যাকারদের মধ্যে সবচাইতে সেরা। রিফাতকে ফারাদ সাহেব ডাকে। দেখো, অনেক খোঁজ নিয়ে জানতে পেরেছি তুমি হলে দেশের একজন সেরা হ্যাকার। কারো কম্পিউটার বা মোবাইল, এমনকি সিসিটিভি ক্যামেরা হ্যাক করে তোমার ফিশিং এর প্রয়োজন হয় না। একমাত্র তুমিই পারবে যে এই অ্যানিমাসকে থামাতে। তুমি একটা টিম বানাও। অ্যানিমাসকে অতি দ্রুত সামনে আনতে হবে। ঠিক আছে স্যার, আমাদেরকে একটা সেটআপ রুম দরকার, আর সবসময় বিদ্যুৎ ও ইন্টারনেট সার্ভিস যেন অফ না থাকে। সব রকমের সুবিধা তোমাদের দেয়া হবে। কাজ শুরু করে দাও আগে। ঠিক আছে স্যার, চিন্তা করবেন না। আমি বেস্ট 20 জনকে একটা টিম বানাবো। সবাই একসাথে হয়ে অ্যানিমাসকে ধরবই। ফারাদ চলে আসে। রিফাতকে একটা সেটআপ রুমে নিয়ে যাওয়া হয়। অনেকগুলো পিসি, ল্যাপটপ, কম্পিউটার সেট রাখা। রিফাত একটি কম্পিউটারের সামনে গিয়ে বসলো। ডার্ক ওয়েবে প্রবেশ করে। সেখানে অ্যানিমাসের নেটওয়ার্ক খুঁজতে থাকে, কিন্তু রিফাত ব্যর্থ। অ্যানিমাসকে নিয়ে কোনো সার্ভারই নেই। রিফাত অবাক, এত বড় একজন হ্যাকার হয়ে তার কোনো নেটওয়ার্ক সার্ভারই নেই ডার্ক সাইডে। রিফাত একবার তার ভিপিএন চেক করলো, কিন্তু ভিপিএন অ্যাপসে প্রবেশ করতেই তাকে নিয়ে যাওয়া হয় অন্য একটি সার্ভারে। সে দ্রুত ব্যাক আসার চেষ্টা করে, কিন্তু সম্ভব হয় না। ভিপিএন অফও হয় না, তার মানে তার ভিপিএনটাই হ্যাক হয়েছে। বড় মনিটরে একটা মেসেজ আসে। হ্যালো হ্যাকার্স, আমায় খুঁজছো? আমি না চাইলে তোমরা কখনো আমায় খুঁজে পাবে না। আমি অলরেডি তোমাদের সেটআপ রুমের সব নেটওয়ার্ক সার্ভিস হ্যাক করে নিয়েছি।
ডার্ক সাইটে আমার নামে সবাই জব করে, আর তোমরা তো সাধারণ হ্যাকার, তোমাদের সাথে খেলে মজা নেই। তবে হ্যাঁ, এটা ক্লু দেই, জন্ম বাংলাদেশে, 15 বছর পর আমি রাশিয়াতে চলে আসি। এখন খুঁজে বের করো আমি কে। তোমাদের গেমস টাইম শুরু এখন থেকেই। ঠান্ডা মাথায় অ্যানিমাস রিফাতদের হুমকি দিয়ে গেল। ওরা বুঝে যায় অ্যানিমাসকে ধরা মুখের বিষয় না। অ্যানিমাসের জন্য ওরা আর কি বা ফাঁদ পাতবে, ওরাই তো অ্যানিমাসের ফাঁদে পা দিয়ে ফেলেছে। তবুও ওরা এত সহজে হাল ছেড়ে দেবে না। রিফাত ওদের সব হ্যাকারদের সাথে আলাপ করে। আলিফ নামের একজন হ্যাকার বলে, স্যার, আমরা আগে খুঁজে বের করি যে এই দেশের মধ্যে কার অ্যাকাউন্টে কত টাকা আছে। এটা ভালো আইডিয়া। আমরা সেই সব অ্যাকাউন্টগুলোকে খুঁজে বের করে সেই অ্যাকাউন্টটাকে কিছুদিনের জন্য ব্লক করে দেব, আর একটা অ্যাকাউন্টকে নর্মালভাবে রেখে দেব, যেন অ্যানিমাস সেই অ্যাকাউন্টের সব অ্যাক্সেস নিয়ে হ্যাক করতে পারে। আর আমরা ঠিক সেই সময় কোনো অ্যাকাউন্টে টাকা যাচ্ছে সেটা দেখতে পারবো। তারপর ওই অ্যাকাউন্টের মালিককে আমরা ধরব, সেই বলে দিবে অ্যানিমাসকে, নতুবা সেই হলো অ্যানিমাস। গ্রেট আইডিয়া। জলদি শুরু করে দাও কাজ। 100 কোটি টাকা সহ তার উপরে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টের মালিকদের মেসেজ করো, তাদের স্বার্থে তাদের অ্যাকাউন্টে আমাদের প্রবেশ করার অনুমতি দিক। তত্ত্বাবধানে এটা আমরা করছি। আমি স্যারকে মেসেজ করেছি, তোমরাও তোমাদের মেসেজ তৈরি করো। রিফাত ফারহাদকে কল দিয়ে পুরো বিষয়টা জানিয়ে দেয়। তারপর নিলয় বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হতেই নিশিকে দেখতে পায়। নিশিকে দেখে নিলয় অবাক হয়ে গেছে। তুমি এখানে? আসো আমার সাথে, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু এখানে কেন? চলো আমার সাথে। নিশির সাথে নিলয় যায়। নিশি হাত ধরে নিলয়কে রিকশায় ওঠায়। দুজনে কাশেম মামার ফুচকার দোকানে আসে। নিশির সাথে নিলয়কে দেখে সবাই অবাক হয়, কারণ এতক্ষণে সবাই জেনেছে নিশি যাকে ভালোবাসে সে হলো মুসলিম আর নিশি হলো খ্রিস্টান। নিলয়ের হাত ধরে দোকানের ভেতরে আসলো। নিলয় আর নিশি একটা টেবিলে বসে। সবাই দোকানের ভেতর থেকে বের হয়ে যায়। কি হয়েছে? নিলয়, তোমার কাছে ভালোবাসার মানে কি? নিলয় আশেপাশে তাকায়, কেউ নেই। পুরো ফুচকার দোকানটাই একদম ফাঁকা। নিলয় যেন ঘেমে যাচ্ছে, কপালে হালকা বিন্দু বিন্দু ঘাম জমেছে। নিলয় কি বলবে বুঝতে পারছে না। মানুষ হঠাৎ করে খুব সহজে কোনো প্রশ্নে চুপ হয়ে যায়। হয়তো সে কিছু বলতে চায়, নয়তো সে কিছুই খুঁজে পায় না, কিংবা বিষয়টা সে এড়িয়ে যেতে চায়। তবে এক্ষেত্রে নিলয়ের এখন কি বলা উচিত সেটাই ভেবে পাচ্ছে না। নিশি কিছুটা নরম সুরে বলল, কি হলো বলো, আশেপাশে কেউ নেই। নিলয় বলে, পানি হবে। নিশি ইশারা করতেই মারিয়া দৌড়ে এসে এক বোতল পানি দিয়ে চলে যায়। নিলয় সেটা ঢকঢক করে গিলে খেলো। মাথাটা নিচু করে নিশিকে বলল, ভালোবাসার জিনিসটা দুই ধরনের, সহজ ও কঠিন। আমার কাছে ভালোবাসাটা অনেক কঠিন কিছু। তুমি হয়তো বলতে পারো ভালোবাসার ধর্ম, চেহারা, খোড়া, কানা, প্রতিবন্ধী বা ধনী গরিব মানে না, কিন্তু এটা আসলে বাস্তবিকভাবে একদমই ভুল। কারণ বাস্তবতা শেখাবে দুমুঠো ভাতের জন্য আকাশ পরিমাণ ভালোবাসা হারিয়ে যাচ্ছে। আমার কাছে ভালোবাসাটা হলো বালুর মতো। রোদ পড়লে যেমন বালু চিকচিক করে, তেমনি ভালোবাসাতে আরও ভালোবাসা দিলে সেটা চিকচিক বা ভালোবাসার প্রতি আগ্রহ বাড়ে। কিন্তু এই ক্ষেত্রে দুই পক্ষের মতের মিল থাকতে হবে। ভালোবাসার কোনো ধর্ম হয় না, এটা যেভাবে গ্রহণ করা হয় বা প্রদান করা হয় সেভাবেই অনিয়মে চলতে থাকে। এর জন্য বাধা ধরা নিয়মের দরকার পড়ে না। তবে এটা মনের ব্যাপার। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার আমার ধর্ম আলাদা। এখানে ভালোবাসার কোনো দোষ নেই, সে চলতেই থাকবে। মূল বিষয় হলো একসাথে থাকা। আদৌ কি সম্ভব? বাস্তবতা ভেবে দেখো। তোমার ধর্মকে তুমি যেমন সম্মান করো, আমার ধর্মকে আমি সম্মান করি। তাই এখানে না তুমি আমাকে ভালোবেসে নিজের ধর্ম ত্যাগ করবে, আর না আমি তো কখনোই করবো না। এখন বলো, আর কি কোনো প্রশ্ন থাকবে? নিশি নীলার সব কথা মনোযোগ দিয়েই শুনেছে। নিশি নীলার হাত থেকে পানির বোতল নিয়ে পুরোটা শেষ করে নিলয়ের দিকে তাকায়। নিলয় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। নিশি জোরে একটা শ্বাস নিয়ে বলে, নিলয়, ভালোবাসা এতটাও কঠিন না, খুব সহজও না, তবে আমার কাছে সহজ বিষয়। যদি বলি আমি তোমার জন্য সব ছেড়ে দেব, তোমাকে পেতে চাই সব কিছুর বিনিময়, তাহলে তুমি কি বলবে? যদি বলি আমি তোমার সাথে সব কিছু ভাগ করে থাকতে চাই, তুমি কি থাকতে দেবে? যদি তোমাকে পাওয়ার জন্য
আমি বেঁচে থাকা অবধি সংগ্রাম করতে পারবো, তখন কি করবে? নিলয়ের যেন অবাকের শেষ নেই। এভাবে নিলয়কে কেউ চাইবে সেটা নিলয় ভাবতেও পারেনি। নিলয় এখন কি করবে বুঝতে পারছে না। নিলয়ের হাত ধরল নিশি। নিশি বলে, নিলয়, তুমি শুধু আমার পাশে থেকো, আমি তোমাকে ভালোবাসবো সব সময়, একসাথে আমরা থাকবোই। আচ্ছা, কিন্তু তোমার ফ্যামিলি? সেটা পরে দেখা যাবে। ওরা দুজন সবাইকে ডাকে, সবাই এসে ফুল ছড়িয়ে যায়। নিশি অনেক খুশি, সে নিলয়কে পেয়েছে। আয়াত সাহেবের পাশে নিশি বসে আছে। নিশিকে নিয়ে তহবিল করেছে আয়াত সাহেব। এই তহবিল থেকে প্রতি মাসে প্রতিটা পরিবারকে খুব অল্প মূল্যে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেওয়া হবে। আয়াত সাহেব এই প্রকল্প উদ্বোধন করে মিডিয়ার সামনে এসে বলে, আমি সবসময় জনগণের পাশে ছিলাম এবং সেখানেও থাকব। আমার ক্ষমতার প্রয়োজন নেই, আমার প্রয়োজন মানুষের ভালোবাসা। আপনারা যারা এই উপজেলাতে আছে সব পরিবারকে খুব স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস প্রদান করা হবে। তাই এর জন্য একটা কার্ড বানানো হবে। প্রতিটি কাউন্সিলর আমার তত্ত্বাবধানে প্রতিটি পরিবারকেই এই দ্রব্য প্রদান করা হবে। প্রয়োজনে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে মনে রাখবেন। আসেন আমরা একসাথে কাজ করি, একসাথে সামনে এগিয়ে যাই। আয়াত সাহেবের এই প্রকল্পে নিরাট বড় যে রাজনৈতিক প্ল্যান আছে সেটা উনি ভালো জানে। এই প্রকল্পে আয়াত সাহেবের টার্গেট হলো জনগণকে নিজের সাথে রাখতে চায়। এটা তার প্ল্যানের প্রথম স্টেপ। জনগণও খুশি। যাই হোক, জনগণ তো কিছু পাচ্ছে। নির্বাচিত সরকারের পক্ষ থেকে যা অনুদান আসে সেই অনুদানের সব টাকা এমপি চেয়ারম্যানের পকেটেই বলে যায়। যদিও নিশি অবধি এখন কোনো কিছুই আসে না, যা আসে তা পলাশ নিজেই জমায়। এজন্য আয়াসের এই প্রকল্পে জনগণের সুবিধা যে আছে সেটা জনগণও জানে, কিন্তু এদের পেছনে আয়াত সাহেবেরও সুবিধা আছে। আয়াত সাহেব 10 মিনিট কথা বলে স্টেজ থেকে নিচে আসে, জনগণের কাছে গিয়ে বসে। কতগুলো ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছে। এরকমই একটা চান্স খুঁজছিল সে, আর পেয়েও গেছে। যা দিয়েছে অ্যানিমাসের মাধ্যমে সে এরকমই একটা প্ল্যানিং করে, কারণ সামনেই এমপি নির্বাচন, আর এখনই সুযোগ এই জনগণকে পাশে রাখা। স্যার, কেউ একজন আপনার সাথে দেখা করতে চেয়েছে, নাম বলল রাজীব। সিকিউরিটি গার্ড রাজীবের নাম শুনতেই রাজ তাকে ভেতরে আসতে বলে। রাজ সিগারেট জ্বালায়। দরজার কাছে রাজীব আসলো। রাজীব বলে, ভিতরে আসবো স্যার? স্যার, একটা খবর দেওয়ার আছে। কি খবর? এত দূরে আসলাম, এখানে আসলাম, একটু বসতে বলবেন না? আচ্ছা বসো। বসলাম। একটু চা কফি সাথে বিস্কুট কি পাবো না? যে খবরটা দিতে আসছি সেটা শোনার পর আপনি একদমই চেঁচিয়ে উঠবেন না। বেশি বকবক না করে কাজের কথা বলো। দরজায় কাজের লোক আসলো। ছোট্ট ট্রেতে কফি সাথে বিস্কিটও আছে। রাজীবের সামনে দিতেই রাজীব বিস্কিটের প্যাকেট ছিঁড়ে কফির মগে বিস্কিট ডুবিয়ে খেতে থাকে। পুরো 1 কাপ কফি শেষ হওয়ার পর রাজীব রাজের দিকে শান্তভাবে তাকায়। রাজ তাকিয়ে আছে রাজীবের দিকে। এবার বলো, কি এমন খাস খবর আছে? আছে তো, একটা সিগারেট হবে? এনে ধর, 1 প্যাকেটই আছে, নিয়ে যা। ধন্যবাদ। এবার বল কি খবর? এই নিন। রাজীব তার কাছে থাকা ছোট্ট ব্যাগ থেকে কতগুলো ছবি বের করলো। রাজের দিকে সেগুলো বাড়িয়ে দিয়ে বলল, টিপস দেন স্যার। রাজ ছবিগুলো দেখেই অবাক। সাথে সাথেই 5,000 টাকা মানিব্যাগ থেকে বের করে রাজীবকে দিয়ে দেয়। তারপর রাজের দিকে কতগুলো ছবি বাড়িয়ে দেয় রাজীব। রাজ ছবিগুলো হাতে নেয়। ছবিগুলো সোজা করে সেদিকে তাকিয়ে থেকে হাসতে শুরু করলো। রাজীব বলে, বলেছিলাম না, যা দেখাবো তা আপনি খুশি হবেন। এই ছেলেটাকে নিশির ভালোবাসে। নিশির সাথে সবসময় এই ছেলেটাকে দেখা যায়। তাদের ক্লোজ ছবিও আছে। বাও, এগুলো তো দরকারই ছিল। ছেলেটার ব্যাপারে খোঁজ নাও, কোথায় তাকে কি করে, নিশির সাথে কবে থেকে ঘুরে সব কিছু খোঁজ নাও। অবশ্যই নেব, কিন্তু এত বড় খাবার দিলাম, তার জন্য কি টিপস পাবো না? তুই শালা বহুত হারামি তো। কি করব স্যার বলেন, হারামিদের সাথে বেড়াতেই হচ্ছে। একটু হারামি হলে কি হয়? চুপ, এই নে টাকা, তারপর এখান থেকে কেটে পড়। হুটহাট আসবি না, অফিসে বলে দিলাম। রাজীবের দিকে মানিব্যাগ থেকে 5,000 টাকা বের করে দিতেই রাজীব সেটা দ্রুত হাতে নিয়ে সোজা অফিস থেকে বের হয়ে আসে। রাজ, নিশি আর নিলয়ের একসাথে ছবিগুলো হাতে নিয়ে দেখতে থাকে, আর টিভিতে আয়াত সাহেবের ভিডিও দেখছে। রাজ নতুন কিছু করতে চাচ্ছে, দেখা যাক কি ঘটে।
নিলয় আর নিশিদের প্রেম এগিয়ে চলেছে। জেরিনের সাথে নিলয় আগের মতো কথা বলে না, কারণ সেদিন নিশির লোক নিলয়কে অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিল। জেরিন সেটা দেখতে পায়। দরজার আড়ালে নিলয় আর নিশির সব কথা শুনতে থাকে। জেরিন জেনে ফেলে নিলয় হলো মুসলমান, যা ওর পরিবার কখনো মেনে নেবে না। আর আয়াত সাহেব তাদের পরিবার ধর্ম নিয়ে বেশ সতর্ক, ওদেরকে মেরেই ফেলবে যদি তিনি জানেন। জেরিন সব ভেবে নিলয় থেকে দূরে চলে আসে। যখন দৌড়ে অনুষ্ঠানের ভিড় থেকে চলে আসবে জেরিন, এমন সময় কেউ একজন জেরিনকে বলে, আসতে দৌড়ান, পরে গেলে সবাই তো আপনাকে চটকে ছড়ছড়ি বানিয়ে ফেলবে। জেরিন থামে, ঘুরে তাকিয়ে দেখে একটা ছেলে। জেরিন কিছু বলে না, আবার দৌড়াতে যাবে, তখনই ছেলেটা হাত ধরে জেরিনকে। জেরিন ঘুরে তাকাতে ছেলেটা ইশারায় সামনে তাকাতে বলে। জেরিন সামনে তাকিয়ে দেখে একটা গাড়ি ক্রস করছে রাস্তা। জেরিন যদি দৌড়াতো তবে সেই গাড়ির সাথে ধাক্কা লাগতো। ভাগ্যিস ছেলেটা পেছন থেকে জেরিনের হাত ধরেছিল। জেরিন হাত ছাড়িয়ে বলে, ওই কে আপনি? আমার নাম অর্ক, অর্ক গোমেজ। অর্ক জেরিনকে দেখে পছন্দ করে ফেলে, কিন্তু এটা খ্রিস্টানদের অনুষ্ঠান, এখানে সব খ্রিস্টানদের আগমন। এজন্য জেরিনকে ইমপ্রেস করার জন্য নিজের নামের সাথে গোমেজ অ্যাড করে দেয়। জেরিন বলে, তার মানে আপনি খ্রিশ্চান? নামটা শুনেননি মনে হয়? না, শুনেছি। কোথাও যাবেন? অনেক জোরে দৌড়াচ্ছিলেন। হিল পরে এত জোরে দৌড়াতে নেই, স্লিপ করবে, নয়তো কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যাবেন। এটা ঠিক না। আপনি আমার সব কিছু নোটিস করেছেন নাকি? আসলে অনেকটা সময় এখানে আমার সবচেয়ে সুন্দর জিনিসটা চোখে পড়েছিল। বলেন তো কোনটা সুন্দর জিনিস? ক্রিসমাস ট্রি? না, ওটা তার থেকেও বেশি সুন্দর, আকর্ষণীয় জিনিস, যেটা দেখলে খালি দেখতে ইচ্ছা করবে। কি জিনিস আমাকে দেখান তো। সেই জিনিসটা হলো আপনি। আপনি হলেন এই অর্ধ হাজার কানিক মানুষের ভেতরের সবচেয়ে সুন্দর জিনিস। গোলাপি কালারের লেহেঙ্গাতে আপনাকে যেন মনে হয়েছে কোনো সৌন্দর্যের দেবী এসেছে আমার সামনে। আপনার নাকটা হলো রাজহাঁসের মতনই সুন্দর সাদা। শুনেন, এখান থেকে যাওয়ার পর আমার চোখে যদি সমস্যা হয়, দোষটা কিন্তু আপনার। ওমা, কেন? আমি কি করলাম? আমি বেশি উজ্জ্বল জিনিস দেখতে পারি না, যেমন সূর্যের দিকে বেশিক্ষণ তাকালে চোখ জ্বলে। আর আপনি তো সূর্যের থেকেও বেশি উজ্জ্বল, আপনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর তাতেই তো আমি চোখে কেবলমাত্র শুধু রিফ্লেক্স হিসাবে আপনার প্রতিবিম্ব দেখছি। এখন কি হবে? পাগল নাকি আপনি? সফটওয়্যার ফ্লার্ট করা বন্ধ করেন, বুঝলেন? এগুলো আমাকে বলে কোনো দরকার নেই, বুঝেছেন মিস্টার অর্ক? আচ্ছা ঠিক আছে, যান তাহলে, আর আসবো না সামনে। কথাটা বলে অর্ক চলে যায়। কয়েক সেকেন্ডের ভেতরে অর্ক ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। জেরিন অবাক হয়, এটা কি হলো? কেমন ছেলে রে বাবা, সারাক্ষণ দেখলো আর এতটুকু কথাতে চলে গেল। এটা কিছু হলো নাকি? জেরিন ভিড়ের ভেতরে অর্ককে খোঁজার চেষ্টা করে, কিন্তু অর্ককে কোথাও পায় না সে। কেমন যেন হঠাৎ মন খারাপটা জেঁকে বসে জেরিনের মনে। নীলার কথা মনে পড়ে। অর্ক ছেলেটা তাকে হাসিয়েছে, ছেলেটা তো দারুণ, কিন্তু ছেলেটা কোথায়? তাকে কি আর খুঁজে পাওয়া যাবে না? কেন এভাবে ভিড়ে হারালো? কথাগুলো ভাবতে ভাবতে বেশ রাতেই জেরিন বাড়িতে ফেরে। বিছানায় শুয়ে আজ সন্ধ্যার পরে সব কিছু ভাবতে থাকে, কিন্তু নীলার কথা কম মনে পড়ে ওর। তার মানে কি ওটা ওর আবেগ ছিল, ভালো লাগা ছিল কেবলমাত্র? অ্যানিমাস আয়াত সাহেবকে নক করেছে। আয়াত সাহেব বলে, তোমার প্ল্যান অনুসারে কাজ শুরু করে দিয়েছি, 2 মাস পরেও হয়েছে, এখনো অবধি সব কিছু ঠিকঠাক আছে। টাকা লাগলে বলবেন। এনিমাস, তুমি আমাকে কেন টাকা দিলে বলো তো? সৃষ্টিকর্তার অনুসারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছিলাম, সেটা হলো জীবিত থাকা অবস্থায় কেউ যদি 1 টাকা দান করে, মৃত্যুর পর তাকে 1000 টাকা দানের পরিমাণ সওয়াব দেওয়া হয়। মনে করেন আপনাকে আমি সৃষ্টিকর্তার উসিলায় দুনিয়াতে কোটি টাকা দিছি, কিন্তু আমি কবে দান করেছিলাম সেটা বলা যাবে না। তবে এটা মনে রাখুন, কোনো হ্যাকার এমনি এমনি বন্ধুত্ব করে না, ফায়দা তার আছে। তবে আপনার ব্যাপারে আমি নিঃস্বার্থ। আচ্ছা, আমি ভেবেছি এমপির সব সিক্রেট বিষয় জানিতে চাই, তারপর সেগুলো প্রকাশ করতে চাই পাবলিকের সামনে। হ্যাঁ করবেন, কিন্তু সেটা ইলেকশনের পর। ইলেকশনের আগে করলে আপনাকে ধরা হবে। আর যেহেতু তাদের সরকার ক্ষমতায়, আপনাকে রিমান্ডে নিয়ে সব কিছু জিজ্ঞেস করবে। আপনার আর ইলেকশনে দাঁড়ানো হবে না। আপনার কাজ হলো প্রতিটা গ্রামে যাওয়া,
আর সেখানে বিশুদ্ধ পানির টিউবওয়েল প্রতিষ্ঠা করা, আর ফ্লোর পাকা করে সেখানে আপনার নাম লিখে আসে, আর কাছের রাস্তাগুলোতে পাকা করার ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু তার আগে আপনি ব্যাংক থেকে একটা কোটি টাকা লোনের রসিদ ম্যানেজ করুন। ব্যাংক থেকে আপনাকে যেন 10 কোটি টাকা লোন দেয় এমন ব্যবস্থা করুন, আর আপনার বিজনেস বাড়ান। কিন্তু কেন? আমার কাছেই তো অনেক কোটি কোটি টাকা আছে, ব্যাংক থেকে কেন লোন নিব? আপনি তো বোকা কেন বলেন তো? আপনার কাছে এত টাকা আছে, সে টাকা আপনার টেক্সটাইল বিজনেস থেকে এসছে। কত কোটি এসছে সেখান থেকে? খুব জোর 5 কোটি। কিন্তু এই প্রকল্পে 100 কোটি লাগবে। ব্যাংক থেকে যখন আপনি কোটি টাকা লোন নেবেন, পেপারস যখন আপনার কাছে থাকবে, তখন দুদক যদি এসে আপনাকে ধরে আর বলে যে আপনি যে রাস্তা পাকা করছেন, উপকার করছেন, টাকা কোত্থেকে এলো আপনার, সব হিসেব কোথায় দেখান, তখন আপনি ব্যাংক থেকে লোন নেওয়ার সব পেপারস দেখাবেন। আপনাকে তারা আর কিছু বলবে না। ওরা ভাববে যে না, আপনি নিজের টাকার পাশাপাশি ব্যাংক থেকে লোন নিয়েও বড় প্রকল্প তৈরি করছেন। কিন্তু যদি ওরা বলে যে কেন করছি, এটা নিজের লস করে? আপনি জনগণকে ভালোবাসেন, তাই দেখাতে চান যে এমপি বা মন্ত্রী না হয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়। আপনাকে খেলতে হবে মানুষের আবেগ নিয়ে, তবে তো এমপি হতে পারবেন। আপনার পরিচিতি বাড়াতে হবে। বুঝে গিয়েছি, আর বলতে হবে না। এবার পলাশ বুঝবে যে আমি ওর জন্য একটা কাটা হয়ে আসছি। অ্যানিমাস আর কিছু বলল না। আয়াত সাহেব অ্যানিমাসের সাথে কথা বলেই অনেক খুশি। নিলয় রুমে বসে নিশির সাথে চ্যাট করছে। হঠাৎ নিশি বলে, নিলয়, তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, একটু বাসার সামনে আসবা? এখন রাত প্রায় 1টা বেজে গিয়েছে, এত রাতে তোমাদের বাসার সামনে যাব? তোমার আঙ্কেল দেখলে মারবে আমাকে। কেউ জানবে না, আসো প্লিজ। কাল দেখা করি। না না, এক্ষুনি আসতে হবে। এক্ষুনি মানে এক্ষুনি। অগত্যা নিলয় রেডি হয়। অর্ক বলে, কোথায় যাও এত রাতে? নিশির সাথে দেখা করতে। আমিও যাব, লেটস গো। না, 5 জনের ফাইল জমা দিতে বলেছিলাম, সেটা করেছিলে? অনেক আগেই করেছি। চলো না ভাইয়া, একসাথে যাই। আচ্ছা। বাড়ির বাহিরে আসে ওরা দুজন। কোনো গাড়ি নেই। নিলয় আর অর্ক হাঁটতে হাঁটতে প্রায় 1 ঘন্টা হাঁটার পর নিশিদের বাড়ির সামনে আসে। নিশি 2 তলাতে থাকে। নিলয় নিশিকে কল দেয়। নিশি সাথে সাথেই বারান্দায় এসে দাঁড়ায়। নিলয় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে। নিশি ভিডিও করে, নিলয়ও ভিডিও করে। অর্ক সামনে এসে নিশিকে হাই দেয়। নিশিও মুচকি হেসে হাই দেয়। নিশি কল দেয়, হ্যালো। বাইরে থাকো, আমি আসছি। এই না না, কেউ যদি দেখে কি হবে বুঝতে পারছো? এসো না। চুপ, দাঁড়াও। নিশি রুম থেকে বের হয়। সিঁড়ি দিয়ে যখন নামতে যাবে তখনই পেছন থেকে জেরিন বলে, আপু, এত রাতে তুমি চোরের মতো কোথায় যাও? ও, তুই চমকাই দিলি। মানে অন্যদিন তো ভয় পাও না, তাহলে আজকে ভয় পেলে কেন? আসলে তোর টিচার এসেছে, ওর সাথে দেখা করতে যাচ্ছি। আমিও যাব। এত রাতে তোমাকে মোটেও বাইরে একা যেতে দেবো না। মাকে ডাকবো? চুপ কর বোন, আয়, কিন্তু কোনো শব্দ করবি না, শয়তান মেয়ে। ওকে, দাঁড়াও তবে আমি জুতা নিয়ে আসি। নিলয় পায়চারি করছে। অর্ক চুপচাপ নিলয়ের পায়চারি গুনছে। 41, 42, 43। ওই থাম তো। আচ্ছা ভাইয়া, নিশিয়াপুর কোনো ছোটো বোন নেই? থাকলে দেখা যাচ্ছে আমরা একসাথে এখানে আসতে পারতাম পরের বার। এই মার খাবি, চুপচাপ বসে থাক। বলেছিল না রুমে থাক, কেন আসছিস? তোমার পায়চারি করা দেখতে। শুনলাম এতক্ষণে কতগুলো পায়চারি করছো। একজন। এই চুপ, এরপর আর কিছু বলিস না। প্রেমে পড়িসনি তো, বুঝবি না। অপেক্ষা করাটা একটা ভালোবাসা। হঠাৎ ওর গেট খোলার শব্দ পায়। দারোয়ান বাহিরে আসে। নিলয় আর অর্ক উঠে দাঁড়িয়েছে। নিলয় দারোয়ানকে দেখেই বলে, অর্ক পালা, দৌড় দে। ঠিক তখনই নিশি বলে, ওই পালাও কেন, আমি আছি তো। নিশি দারোয়ানের পেছন থেকে বের হয়। নিলয় বুকে ফু দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিশি সামনে এসে দাঁড়ায়, কিন্তু দারোয়ান গেট বন্ধ করে না। আরও একজন বের হয়। জেরিন বের হলো। জেরিনকে দেখে নিলয় চমকে ওঠে। স্টুডেন্টস আসছে তাহারের আপুর টিচারের প্রেম দেখতে। হায় হায়, নিলয় যেন দৌড়ে পালাতে পারলে বাঁচে। তবে জেরিনকে দেখে নিলয়ের পেছনে দাঁড়ানো অর্ক তো অবাক। জেরিন বেরিয়ে নিলয়কে দেখছিল। হঠাৎ পাশ থেকে কেউ একজন হাত তুলে হাই দিতে দেখে। জেরিন সেদিকে তাকায়। সেই ছেলেটা না, যাকে সে বড়দিনের উৎসবে দেখেছিল? সে এখানে কেন? নিশি নিলয়দের কাছে আসে। নিলয়ের হাত ধরে বলে, চলো সামনে হাঁটি। ওই জেরিন, এবার রুমে যা,
অনেক ঠান্ডা পড়েছে। না আপু, আমিও যাব। অর্ক, জেরিনের সাথে থাক। নিলয়ের কথা শুনে অর্ক তো এক লাফে জেরিনের কাছে আসে। নিলয় আর নিশি দুজনে আগে আগে হাঁটে। নিলয়ের হুডির পকেটে হাত দিয়ে হাঁটছে নিশি। নিলয় বলে, জেরিনকে কেন আনলে? ও দেখে ফেলেছে আসার সময়, পিছু লাগছে, তাই আনতে হলো। সে কি জানে আমাদের রিলেশনের কথা? হ্যাঁ, শুরু থেকেই ওকে সব বলেছিলাম। আচ্ছা, কোথায় যাব? শীত পড়েছে অনেক, কাশিম মামার ফুচকার দোকানে যাব। শীতের ভিতরে গরম গরম চটপটি ফুচকা খাবো। হায় রে পাগলিটা আমার। ওরা দুজন গল্প করতে করতে যাচ্ছে। পেছনে 5 হাত দূরে পাশাপাশি হাঁটছে অর্ক আর জেরিন। জেরিন বলল, আপনি আমার টিচারের কি হন? আপনার টিচার মানে নিলয় ভাই আপনাকে পড়ায়। হ্যাঁ, আপনি জানেন নাকি? আর ও তো আমার ভাই হয়। কি? তার মানে আপনি মুসলিম? নিলয় আমার পারাতো ভাইয়া। আমার মায়ের সাথে ওর মায়ের ভালো সম্পর্ক ছিল। ও তাই বলেন? কেন কেন? আপনিও কি আমার পকেটে হাত গুজে হাঁটার চিন্তা করছেন? একদমই না। মন্দ হতো না, আমি কিছু মনে করবো না। হাঁটতে পারেন, নয়তো আমার হাতের মধ্যে হাত দিয়ে হাঁটতে পারেন। খুব শখ, তাই না? কারণ আমি তো আপনাকে বীরের ভিতরে খুঁজছিলাম, তাই না? আপনি জানেন তাহলে সামনে আসেননি কেন? আপনাকে দূর থেকে দেখছিলাম, আর আপনি তো বললেন চলে যেতে। আমি কি করব? কেউ কোনো কথা বলল না। মোর বাজারে আসে ওরা 4 জন। কাশেম মামার দোকান বন্ধ। নিশি পকেট থেকে ফোন বের করে কাশেম মামাকে কল দেয়। এত রাত ওনাকে ডাকবে? শোনো মিস্টার টিচার, শীতের রাতে গরম গরম চটপটি ফুচকা খাওয়ার মজাই আলাদা। আর আমরা তো কাপল, আমাদের জন্য তো এটা আরও স্পেশাল। 3-4 বার রিং হয়। কাশেম মামা ফোন ধরে। নিশি তাকে দোকান খুলতে বলে। নিশির জন্য কাশেম মামা সব কিছু করতে পারে। উনি প্রায় কাঁপতে কাঁপতে এসে দোকান খুলল। নিলয় আর নিশিকে দেখে তিনি হাসলেন। খুশিতে যেন ওনার মুখ হাসিতে ভরে গেছে। পাশে জেরিন আর সেদিনের সেই ছেলেটাকেও দেখতে পায়। দোকান খুলতেই বলে, এত রাতে আইছো? আচ্ছা, ভিতরে আসো তোমরা। নিলয়কে নিয়ে নিশি দোকানের ভেতরে আসে। এক কোণাতে গিয়ে বসে দুজন। নিলয়ের গায়ে চাদরও ছিল। নিশি সেটা নিয়ে দুজন এক চাদরের ভেতরে গা ঘেঁষে বসে। নিশি নিলয়ের কাঁধে মাথা রাখে, এক হাত জড়িয়ে বসে আছে সে। আর নিলয় নিশির গায়ে চাদর দিয়ে পেঁচিয়ে রাখে। অর্ক আর জেরিন ওদের দিকে তাকিয়ে আছে। তারপর